কানাডায় আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রী মার্ক কার্নির। 28 এপ্রিল ভোট। কে হচ্ছেন নয়া শাসক তা নিয়ে কৌতূহলী অভিবাসীরাও। মিশিগানের ঈদ মেলায় বর্ণিল পোশাক ও গয়নার পসরা ক্রেতাদের ভিড়। এক ছাদের নিচে পছন্দের পণ্যের সমাহারে খুশি অভিবাসী বাংলাদেশিরা। এবং ফ্রান্সের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর আইফেল টাওয়ারের নকশা ও সৌন্দর্যে আজও মুগ্ধ পর্যটকরা, অভিভূত অভিবাসী বাংলাদেশিরাও। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। শপথ নেয়ার 10 দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে কানাডার 45তম ফেডারেল নির্বাচন। এই নির্বাচনে 4টি দল অংশ নিচ্ছে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আসন্ন 45তম ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত 4টি দল অংশ নিচ্ছে। তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মার্ক কার্নি কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। কানাডার ইতিহাসে মাত্র 9 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। We are facing the most significant crisis of our lifetimes because of President Trump's unjustified trade actions and his threats to our sovereignty. নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই কনজারভেটিভ পার্টির পিএলএ পল লিয়েভ ও এনটিপি প্রার্থী জগমিত সিংও। They are replacing Justin Trudeau with his economic advisor and hand-picked successor. Most importantly, you, the people who make this country great. Thank you. তবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটরের অঙ্গীকার করেছেন অন্যান্য দলের প্রার্থীরা। দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। তবে কানাডায় যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই মুহূর্তে দেশটিতে প্রয়োজন শক্তিশালী অর্থনীতি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চন্দ্রা, নিউজ 24। ঈদকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী জমজমাট ঈদ মেলা। দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের নজর কাড়ে পাকিস্তানি ও ভারতীয় পোশাক। ঈদকে সামনে রেখে অভিবাসীদের পদচারণায় মেলা স্থল পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে ভিন দেশে অনুষ্ঠিত এই মেলায় ছিল সাত রব। স্টলগুলোতে বসে দেশি বিদেশি পোশাকের পসরা। নারী উদ্যোক্তাদের পরিচালনায় মেলায় ক্রেতাদের কাছে দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকের চাহিদা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি বিভিন্ন ডিজাইনের গয়নার স্টলেও ছিল নারীদের ভিড়। বাজার থেকে মেলায় তুলনামূলক দাম কম হয় খুশি ক্রেতারা। ঈদের যে ফিলিংসটা প্রবাসে এসে যে আমরা ফিল করতে পারি না, আসলে ঈদ বাজারে আসলে আপনাদের মনেই হবে না, আপনাদের মনে হবে আপনারা বাংলাদেশে আছেন। অনেক কিছু কেনাকাটা করলাম, লং ড্রেস কিনলাম, থ্রি পিস কিনলাম। কেন সস্তা আসলে পাওয়া যায়, দরকার পাঞ্জাবি শাড়ি, বাচ্চাদের পোশাকও আছে। পণ্য সামগ্রী বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারাও। গত 4 বছর থেকেই আমি এই দেশে হলেই ইউনিক ঈদ বাজারের আয়োজন করে আসছি। আমি অনেক সাড়া পাচ্ছি। আমার কাছে যে যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশি মিক্স। আমার আলহামদুলিল্লাহ আজকে শুনে অনেক ভালো, আমি অনেক হ্যাপি। শত শত নারী, পুরুষ এবং শিশুদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় মহান স্বাধীনতা দিবস ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মন্টগোমেরি কাউন্টি শাখা। রোববার স্থানীয় একটি কমিউনিটি হলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়া স্টেট সিনেটর ট্রেসি পেন্নি কুইক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন নাহিদ নিয়াজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এবারও আয়োজন করা হয়েছে চাঁদ রাত মেলার। বিডি হাব সিডনির উদ্যোগে অনুষ্ঠিত এই চাঁদ রাত মেলায় ছিল 100টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও খাবারের স্টল।
বাচ্চাদের জন্য ছিল ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক রকম ব্যবস্থা। মেলায় ছিল অভিবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। মেলায় কোনো প্রবেশ মূল্য না থাকায় স্বাচ্ছন্দ্যে প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কিনতে পেরে খুশি তারা। দর্শক, বিশ্বের বৃহত্তম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম প্যারিসের আইফেল টাওয়ার। হাজার বছরের কল্পনা ও সত্যের মিশেলে গড়া এই রূপকথার নির্মাণ যেন স্বপ্নের এক প্রতিচ্ছবি। ৩২৪ মিটার উচ্চতার স্টিলের মহাকীর্তি শুধুমাত্র একটি টাওয়ার নয়, এটি প্যারিসের আত্মা, ফ্রান্সের গর্ব, যা দেখতে ভিড় করে দেশি বিদেশি পর্যটকরা। সুযোগ পেলেই আইফেল টাওয়ার দেখতে ছুটে যান অভিবাসী বাংলাদেশিরাও। প্যারিসের আকাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এক অমলিন সৌন্দর্য আইফেল টাওয়ার। স্টিলের চিরন্তন বাঁধনে গড়া এই বিশাল টাওয়ার প্যারিসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সারা বিশ্বের চোখে অদ্বিতীয় একটি প্রতীক হয়ে উঠেছে। ৩২৪ মিটার উচ্চতার স্টিলের মহাকীর্তি শুধুমাত্র একটি টাওয়ার নয়, এটি প্যারিসের আত্মা, ফ্রান্সের গর্ব। এটি ফ্রান্সের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্বাক্ষরও বটে। 1889 সালে নির্মিত এই স্থাপনা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা রোমান্টিক শহর প্যারিসের অনন্য কীর্তি। এই আইফেল টাওয়ারটি সম্পূর্ণ জ্বালাও ছাড়া শুধুমাত্র নাটের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হয়েছে। এটা পৃথিবীর 7ম স্থাপনার মধ্যে একটি। It is the first time I've been to Paris and I really like it here. The amazing atmosphere is really motivating. ছোট বড় 18,000 লোহার টুকরার সমন্বয়ে সৃষ্ট বিশাল এই টাওয়ার 250 জন শ্রমিক প্রায় 2.5 বছরের বেশি পরিশ্রম করে গড়ে তোলেন এই অনন্য স্থাপনা, যার নির্মাণ খরচ প্রায় 78 লাখ ফ্রাঙ্ক। প্রতি বছর প্রায় 70 লাখ মানুষ প্যারিসে আসে শুধু আইফেল টাওয়ারের আকর্ষণে। প্যারিসের এই স্থাপনার নকশা ও সৌন্দর্যে মুগ্ধ দেশটিতে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে নিউজ 24-এর ফ্রান্স প্রতিনিধি ফিরদৌস করিম আখুঞ্জিকে সভাপতি, জিটিভির ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে 27 সদস্যের 2 বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এর আগে ফিরদৌস করিম আখুঞ্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের, ইউরো বাংলা প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মাহমুদ জাফর সহ আরও অনেকে। দেশের চলমান অস্থিরতা নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। কুয়ালালামপুরে তৌফিকুর রহমান মাহফুজের সভাপতিত্বে ওমর ফারুক সৈকতের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য বশির ইবনে জাফর। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল করিম, মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। বাহরাইনের তুবলি শাখা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এরশাদ মুস্তফার সভাপতিত্বে এবং শোয়াইব আহমেদ ও মাকসুদ আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আখতারুজ্জামান মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন গাজী, সেলিম হোসেন, আবুল হাশেম, মফিজুর রহমান, আকবর আলী, সোহেল আহমেদ, মিজানুর রহমান, গাজী ইব্রাহিম, কামরুজ্জামান, মোবারক হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। ইতালির রাজধানী রোমে বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আল আমিন। পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
রোমে বাংলাদেশ ব্যাংকার ব্যবসায়ী সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শাহজাহান পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন হাওলাদারের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিয়া এমডি তারা, সদ্য সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মিঠু, কোষাধ্যক্ষ সৈয়দ তানজিমুল করিম সহ আরও অনেকে। সৌদির বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আগামীতে নিজস্ব ভবনের পাশাপাশি একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই কথা জানান ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব আলম। হাবিব পাটোয়ারি ও মোহাম্মদ ইদ্রিসের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সায়েদা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইলিয়াস, মাইন চৌধুরী, মুক্তার হোসেন, মামুন তাজ সহ আরও অনেকে। মরুর বুকে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে বাংলাদেশ এবং পাকিস্তানের ৬৬ জন খেলোয়াড় নিয়ে আগামী ১৮ই এপ্রিল রিয়াদে শুরু হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ। রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আয়োজকরা। প্রায় ৫ লাখ রিয়ালের বিগ বাজেটের এই আসরে অংশ নেবে ১৬টি দল। টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান মকবুল রুবেল জানান, এ তালিকায় থাকবে ঢাকা কিংস, চট্টগ্রাম জায়ান্টস, বরিশাল বাদশা, কুমিল্লা স্টার্স, খুলনা রয়্যাল বেঙ্গল টাইগার্স সহ মোট ১৬টি দল। ইতিমধ্যে এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশি এবং পাকিস্তানি প্রবাসীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পাবে একটা করে ব্র্যান্ড নিউ গাড়ি। দর্শক, আপাতত সাভারের কেপিজি হাসপাতালে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে থাকবেন তামিম ইকবাল, জানালেন তার চাচা আকরাম খান। নিউজ 24-এর সাথে আলাপকালে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। সাভারে তার সাথে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ, সেটি একটু আমরা দেখে আসবো। সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে রাত, খান পরিবারের উৎকণ্ঠা কমছে না। আমার সঙ্গে রয়েছেন আকরাম খান, তার সঙ্গে কথা বলবো সার্বিক বিষয় নিয়ে। আকরাম ভাই, শুরুতে জানতে চাই আপনি কিভাবে জানলেন যে তামিম ভাই বিষয়টা? না, আজকে তো ওদের খেলা ছিল বিকেএসপিতে মোহামেডানের, তো কালকে ওর সাথে আমার আলাপ হয়েছিল, আমরা একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, কোয়াব নিয়ে। তো সকালে উঠে ওর ব্যাপারে আমরা ফোন আসছিল, জানতে পেরেছি। তো আই ওয়াজ ভেরি শক, মানে এই ধরনের ঘটনা যে ঘটবে, একটা কারেন্ট ক্রিকেট প্লেয়ার ওর যে এরকম একটা অসুস্থ হবে সেটা কল্পনাই করতে পারিনি। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি বিকেএসপিকে, ওনাদের খুব ভালোভাবে অর্গানাইজ করেছে, আপনার অনেক হেল্প করেছে। কারণ তামিম আসলে অনেক ডিফিকাল্ট সময় ছিল ওর, এটা আসলে আল্লাহর রহমত। আদারওয়াইজ এই ধরনের কেস কিন্তু নর্মালি সারভাইভ করে না, যেখানে আপনার হার্টের অবস্থা প্লাস অনেক, মানে সত্যি কথা বলতে কি আপনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 15-20 মিনিট বন্ধ ছিল। তো বিকেএসপিকে ধন্যবাদ। তারপরে আরও একটা ভালো যে জিনিসটা হলো, যা এখানে যে আমাদের হসপিটাল যে সাভারের পাশে আছে, যে এটা আমি কল্পনা করতে পারিনি, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের দোয়া ছিল এবং আল্লাহর রহমত ছিল বিদায় সে সারভাইভ করেছে। আপনার এখন আল্লাহর রহমত ওর হার্টের কন্ডিশন ভালো এবং 72 আওয়ার্স আপনার রেস্টে আছে, অবজারভেশনে আছে। বাট দেখি আল্লাহর মতো, সবার কাছে দোয়া চাচ্ছি। আপনার বোনের বিষয় জানি, আপনার ভাইয়ের বিষয় জানি, মানে বলবেন যে একটু চিন্তিত কিনা, একটু মন খারাপ লাগে কিনা? কারণ যখন ভাই অসুস্থ তখন তো একটু উৎকণ্ঠা থাকাটাই স্বাভাবিক। না, ইনফ্যাক্ট এটা আমাদের জন্য খুবই একটা মানে দুঃখজনক ঘটনা। কারণ আমার বড় ভাই ইকবাল খান, যে তামিমের আব্বা, তামিম আর নাফিসের আব্বা, উনি 50 বছরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আমার বোনরা অল্প বয়সে মারা গেছেন। তারপরে যে আমার নাফিজের গত 8 মাস আগে যে সমস্যাটা হয়েছে, সেখানে যেতে না যেতে এখন তামিমের এই অবস্থা। তো আসলে এটা সারপ্রাইজিং যে এই ধরনের যে কেন হচ্ছে জানি না। বিসিবি সভাপতি এসেছিলেন, তার সঙ্গে কি কথা হয়েছে? না তামিম ভাই সবসময় আপডেটটা উনি আপনার ভেরি কর্পোরেট, উনি যথেষ্ট করেছেন। এবং আসলে ইনফ্যাক্ট সবাই আপনার যারা ক্রিকেটের সাথে ইনভলভ, সবাই ক্রিকেট প্লেয়াররা বা ক্রিকেটের সাথে যারা ইনভলভ আছে সবাইকে, যারা আছে সবাইকে হেল্প করে। শেষ প্রশ্ন, মুশফিক আর মাহমুদুল্লাহ এসেছিলেন, তারা কি বললেন, তারা কি কথা জানান? না, ওরা তো খেলছে, ওরা তো বিকেএসপিতে খেলেছে। তো আপনার
ওরা খেলা শেষ করে এসেছে, ওরা তো ভেরি ক্লোজ, তাইজুলও আসছিল, মিরাজও আসছিল, তো ওরা তো স্বাভাবিক আসবে এবং সবাই দোয়া করছে যেন ভালো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। সাকিব হাসান তার জন্য দোয়া করেছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আকরাম খান, তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, তামিমকে সবসময় আপডেট জানালেন এবং তামিমকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চাই, তার আগে তাকে 72 ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে। শুভদেবনাথ, নিউজ 24, সাভার, বিকেএসপি। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।